তাদের জন্য একটা সংকট। কিন্তু তারা যে পরিমাণ মারণাস্ত্র তাদের ওখানে আছে, যেমন ধরেন যে পারমাণবিক অস্ত্র ঘোষিত হয়নি, এবং আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা এ নিয়ে কোনো কথাও বলে না। অনেক কিছু এখন দেখতে বাকি আছে যুদ্ধের। তবে আমার কাছে কেন যেন মনে হয়েছে যে আমেরিকান অ্যাপ্রোচটা হচ্ছে যুদ্ধের ব্যাপারে, সেটা হচ্ছে ধামধুম করে মারো, কি হবে পরে দেখা যাবে। পশ্চিমা শক্তি, আরব শক্তি, মানে সুন্নি গোষ্ঠী, তো সেখান থেকে তারা বের হয়ে আসছে। এরপরে তাদের টেকনোলজিক্যাল যে সুপিরিয়রিটি এবং সাইবার যেভাবে ব্যবহার করছে, আমরা বুঝতে পারছি না যে সাইবার ইজ ভেরি পাওয়ারফুল। 13ই জুন হঠাৎ করেই আক্রমণটা করেছে ইসরায়েল ইরানের উপরে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ষষ্ঠ রাউন্ড নিউক্লিয়ার নেগোসিয়েশন শুরু হওয়ার প্রাককালে হওয়ার কথা, কিন্তু তার মধ্যে এই কাজটা করে ফেলেছে। 3 নম্বর হচ্ছে এই ইরান আক্রমণ ইসরায়েলের অনেক পূর্বের পরিকল্পনা, এবং বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত প্রায় 20 বছর ধরে বলে আসছে যে ইরান নিউক্লিয়ার অস্ত্র, পরমাণু বোমা বানিয়ে ফেলেছে, সোজা কথায়। তো এরকম করতে 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 20 বছর পরেও এখনো ইরানের যে পারমাণবিক অস্ত্র আছে বা তারা বানিয়ে ফেলেছে, এই সংক্রান্ত কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্র থেকে আসেনি। যেমন আমেরিকান নিরাপত্তা উপদেষ্টা তুলসী গাবার্ড বলেছেন, না, তারা এখনো এর থেকে দূরে আছে, কাছাকাছি আসেনি। আর আর অন্য আপনার যে ইউএনের যে পারমাণবিক অস্ত্র মনিটর আসে, তারাও এই ধরনের কোনো বলে নাই, যে নিশ্চিত করে না যে তাদের আছে। কিন্তু নেতানিয়াহু, এবং গতকাল আমার সাথে একজন টক শোতে একটা কথা খুব সুন্দর, পরশুদিন একজন বললেন যে মানে লেজ যে পুরো বডিকে নাড়াইতে পারে, এই ইসরায়েল নেতানিয়াহুর এই কার্যক্রমই সেটা প্রমাণ করে। আর ছোট্ট তথ্য, আর কয়েকটা তথ্য দিয়ে রাখি আমাদের আলোচনার সুবিধার্থে, যে ইরানের আয়তন হচ্ছে জার্মানি এবং ফ্রান্সের সমপরি, লোক সংখ্যা প্রায় 10 কোটির মতো। আর ইসরায়েলের জনবল প্রায় 1 কোটির কাছাকাছি, তার ভিতরে 20 লাখ হচ্ছে আরব বংশোদ্ভূত। আর তাদের আয়তন হচ্ছে 22,000 স্কয়ার কিলোমিটারের, একটু বেশি। যুদ্ধে জনবল এবং নিজের দেশের আয়তনটা একটা বড় ফ্যাক্টর। আপনি ঠিক চলমান এবং গত প্রায় 3 বছরের অধিক সময় চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখেন। ইউক্রেনের পিছপা হওয়ার পিছনে এক অন্যতম একটা বড় কারণ তাদের জনশক্তির ঘাটতি। রাশিয়ার জনবল 14 কোটির উপরে, আর ইউক্রেনের হচ্ছে 3 কোটির একটু উপরে। এবং যুদ্ধের এই মানে গন্ধে অনেকেই দেশ ছেড়ে চলে গেছে, বিভিন্ন দেশে চলে গেছে। তো জনশক্তির চাইতে ইসরায়েলের জন্য জনশক্তি তাদের জন্য একটা সংকট। কিন্তু তারা যে পরিমাণ মারণাস্ত্র তাদের ওখানে আছে, যেমন ধরেন যে পারমাণবিক অস্ত্র ঘোষিত হয়নি, এবং আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা এ নিয়ে কোনো কথাও বলে না, এবং তার পশ্চিমা সমর্থক গোষ্ঠী তারাও এই বিষয়ে কোনো কথা বলে না। অর্থাৎ এখানে সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে যে ইসরায়েল যা কিছুই করে না কেন সবই আইন সিদ্ধ। যেমন আক্রমণ করলো ইরানকে, আর আক্রান্ত হলো ইরান, কিন্তু ইসরায়েলের আক্রমণকে সমর্থন জানাচ্ছে একেবারে, মানে সব দিক দিয়ে সমর্থন জানাচ্ছে আমেরিকানরা। আর ইউরোপিয়ান ইউনিয়নরা তারাও সমর্থন দিচ্ছে, বিশেষ করে ব্রিটেন। আপনি যে দেশে থাকেন, তাদের যুদ্ধ বিমানগুলো আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এবং ইরান যে ধরনের
পাল্টা জবাব দিচ্ছে, যেমন ড্রোন দিয়ে এবং মিসাইল দিয়ে সেইগুলোকে শুট ডাউন করার জন্য ওয়েস্টার্ন মানে বিশেষ করে ফ্রান্স, ব্রিটেন, সরি, আবার মুসলিম দেশগুলোর মধ্যে জর্ডান উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। তো ইরান একা আপাতত মানে ফিল্ডে, আর বাকি এতগুলো খেলোয়াড় চারিপাশে, কিন্তু প্রত্যক্ষ এরকম সহযোগিতা এখনো আমরা ইরানকে করতে দেখি না। তবে সাহায্যের অনেকগুলো বিষয় আছে যেগুলো মানে ঠিক স্পষ্ট না। যেমন ইরান যে কাজগুলো করেছে ইতিমধ্যেই, যে সাইবার অ্যাটাক করেছে, সেই সাইবার অ্যাটাকে রাশিয়া, চীন খুব দক্ষ, এবং তাদের সহযোগিতা কতটুকু আসছে এইভাবে পাচ্ছে আমি জানি না। সাইবার ইরান নিজেও সাইবার অ্যাটাকে তারা যথেষ্ট দক্ষ। তো আবার চীনের একটা বড় কার্গো বিমান এটা নিশ্চিত হওয়া গেছে ইরানে ল্যান্ড করেছে, এখন সেটাতে কি আসছে সেটা আমরা জানি না। আর জাতিসংঘে এই চীন এবং রাশিয়া শক্তভাবে তাদের অবস্থান ব্যক্ত করেছে, এবং রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন রাশিয়া মধ্যস্থতা করতে আগ্রহী। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সবাই মিলে একটা ভালো তথ্য উপস্থাপন করেছি আমরা। তবে ইরানের সামর্থ্যের ব্যাপারে একটু মনে রাখা দরকার যে আমাদের সভ্যতার ঐতিহ্য খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা একটা জাতিকে সামনে নিয়ে যায়। ইরানের 1000 বছরের সভ্যতার ইতিহাস, এবং এখানে ওই কবি ফেরদৌসির শাহনামা লিখে পুরা ইরানি জাতিকে জাগিয়ে তুলেছিল। ঠিক একইভাবে এই ইসলামিক রেভলিউশনের পরে ইরানি জাতি তাদের আত্মপরিচয় খুঁজে পেয়েছে। এখন কেউ মোল্লাতন্ত্র বলুক, এটা বলুক, ওটা বলুক, এরকম অনেক অপপ্রচার থাকতে পারে, কিন্তু বাস্তবে ইরান হচ্ছে একটা শক্তি যেটা অস্বীকার করার উপায় নেই। তো এই শক্তির ক্ষয় হয় না, শক্তির বিনাশ হয় না, মানে শক্তির রূপান্তর হয়। এখন যে মিসাইলের কথা বলা যাচ্ছে, সরি, তো মিসাইলের বিষয়টা আমরা অনেক কিছু এখন দেখতে বাকি আছে যুদ্ধের। তবে আমার কাছে কেন যেন মনে হয়েছে যে আমেরিকান অ্যাপ্রোচটা হচ্ছে যুদ্ধের ব্যাপারে, সেটা হচ্ছে ধামধুম করে মারো, কি হবে পরে দেখা যাবে। কিন্তু যুদ্ধের কৌশলটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি আমেরিকান যুদ্ধ কৌশল দেখেন, ভিয়েতনামে তারা বোমা ফেলেছে, কেমিক্যাল অরেঞ্জ ব্যবহার করেছে, সেখানে এখনো ফসল হয় না, কিন্তু সেই ভিয়েতনাম থেকে তাকে 1975 সালে তাদেরকে পাততাড়ি করাতে হয়েছিল। এবং ওই দৃশ্যটা যে আপনার সাইগন থেকে তারা হেলিকপ্টার পর্যন্ত ফেলে দিয়েছে, কারণ জাহাজের জায়গা নাই। আফগানিস্তান থেকে কিভাবে তড়িঘড়ি করে উইথড্র করলো। ইরাক যেহেতু কোনো শক্তিই ছিল না, ইরাকে গেল, ইরাক দখল করলো, কিন্তু ইরাকে থাকতে পারলো না। এখন একমাত্র এই যে আমাদের ইসরায়েল আছে, যেটা হচ্ছে আমেরিকান আউটপোস্ট, বাট এই আউটপোস্টটা ভেরি পাওয়ারফুল আউটপোস্ট। সো আমাদের কিছু বিড়ম্বনা মেনে নিতে হবে। তো চীন ঘুমাইছিল 100 বছর, তারপরে সেই চীন এখন সবার মাথা ব্যথার কারণ হয়ে গেছে, স্পেশালি আমেরিকা। তো আমার ব্যক্তিগত মূল্যায়ন যে কাজটা করে, এই যে সর্বশেষ যে আক্রমণ করে ইসরায়েল এবং আমেরিকা যেভাবে খেলছে, এটা তাদের জন্য হয়তো লং টার্মে খুব একটা তাদের পক্ষে নাও যেতে পারে। আর একটা ছোট্ট তথ্য, এটা সিম্বলিক হতে পারে। এই আপনার ইরানি মিডিয়াতে সম্ভবত দেখাচ্ছে একটা মানে পারমাণবিক বোমার রেপ্লিকা, সেটা কিন্তু দেখাইছে। এখন কতটুকু হয়েছে, আর ইরান আপনি যুদ্ধের প্রস্তুতি হচ্ছে তাদের গত 46 বছরে। যখন ইরাকের সাথে যুদ্ধ করে তার কিছুই ছিল না, আর্মি ছিল না, পুলিশ ছিল না, বিমান বাহিনী ছিল না, নৌবাহিনী ছিল না। সেখান থেকে তারা ইরাককে পরিদস্ত করছে, এবং সেই ইরাকের সমস্ত শক্তি ছিল পশ্চিমা শক্তি, আরব শক্তি, মানে সুন্নি গোষ্ঠী।
তো সেখান থেকে তারা বের হয়ে আসছে। এরপরে তাদের টেকনোলজিক্যাল যে সুপিরিয়রিটি এবং সাইবার যেভাবে ব্যবহার করছে, আমরা বুঝতে পারছি না যে সাইবার ইজ ভেরি পাওয়ারফুল। আরেকটা জিনিস হচ্ছে এই যে আপনার পাকিস্তান এবং ভারতের যে সর্বশেষ যুদ্ধ হলো, সেখানে একটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে, সেটা যে ওই আপনার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এখন এই ধরনের টেকনোলজি ইরান পেয়েছে কিনা বা তারা অন্যের সহায়তা পাবে কিনা সেটাও আমরা জানি না। তো সব মিলায়ে একটা প্রশ্ন থাকছে। তবে যেটা শঙ্কার বিষয়, যুদ্ধ হচ্ছে খুব খারাপ জিনিস, প্রাণহানি হয়, সম্পদের হানি হয় এবং ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়। তবে ইরানি মানুষের মানে মনোবল এবং তাদের প্রাকৃতিক সম্পদ, তাদের শিক্ষা, হয়তো ওই যারা যুদ্ধের পরিকল্পনা করেছে, যুদ্ধ চালাচ্ছে এবং যুদ্ধের পিছনে আছে, তাদের বোধোদয় হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই যে আমেরিকান ভাইস প্রেসিডেন্টকে পাঠানো, যেহেতু উনি কোনো মন্তব্য করেননি, এই কারণে উনি কিছুটা ওনার কথাটা গ্রহণযোগ্য হতে পারে না, কারণ ট্রাম্পের কথাটা কেউ বিশ্বাস করছে না। সেই জন্য হয়তো এটা একটা ডিপ্লোম্যাটিক মুভ হতে পারে। আর রাশিয়া চীনের প্রভাবটা সরাসরি না হলেও বিভিন্ন জায়গায় যে কথা বলছে তার কিন্তু ওজনদার আছে। আর একটা ছোট্ট কথা বলা হয়নি, এটা অতি গুরুত্বপূর্ণ। এই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ওই যে রাশিয়ার স্ট্র্যাটেজিক বোম্বারের উপরে আক্রমণ করলো, তার ভিতরে তার একটা বড় কম্পোনেন্ট। সুতরাং রাশিয়া কিন্তু ছাড় দেওয়ার মানুষ না। সুতরাং দেখা যাক কি হয়।